আজকের ঘটনা শুরু হয় এমন এক নিঃশব্দ রাত থেকে, যে রাতের অন্ধকারে শুধু একটা শব্দ ঘুরে বেড়াচ্ছিল, পানির ফোঁটা পড়ার মতো। কিন্তু সেটা পানি ছিল না। চারপাশ নিস্তব্ধ। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পেরিয়ে একটা ছুঁই ছুঁই। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা টপ 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 শব্দ ভেসে এলো। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভাবল হয়তো কলটা ঠিকমতো বন্ধ হয়নি। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ফোঁটা পড়ার শব্দ যেন ভারী হতে শুরু করল, যেন তরলের বদলে কিছু ঘন আঠালো কিছু মাটিতে পড়ছে। ঘরের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। কেউ উঠে গেল আলো জ্বালাতে, কিন্তু সুইচ অন করতেই আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল। অন্ধকারের ভেতর শুধু সেই শব্দ, টপ টপ টপ। একটু সাহস করে রান্নাঘরের দিকে এগোতেই দেখা গেল বেসিনের নিচে লালচে একটা তরল পড়ছে। প্রথমে কেউ বুঝতে পারছিল না এটা কি, কিন্তু টর্চের আলো ফেলতেই দেখা গেল বেসিনের ফাটল ভেয়ে কিছু একটার মতো জিনিস গড়িয়ে পড়ছে, যেন কেউ ওপর থেকে কোনো রক্তাক্ত বস্তু নামিয়ে দিচ্ছে নিচে। ঠিক তখনই বাতাস হঠাৎ জমে গেল। চারপাশে একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন কারোর নিঃশ্বাস ঠিক ঘাড়ের পাশে এসে লাগছে। ছাদের কোণে যেন কেউ নড়ল, একটা ছায়া ঝলক দিয়ে অদৃশ্য হয়ে গেল। আর তারপরই একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ, একদম পেছন থেকে। আপনি ঘুরে তাকাতেই কিছু নেই, কিন্তু বেসিনের কল থেকে এখনো পড়ছে সেই রক্তের মতো তরল। এক অচেনা গন্ধ, লোহার গন্ধ, পচা মাংসের মতো গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। আর তার সঙ্গে বাতাসে ভেসে এলো এক অচেনা শব্দ, একজন নারীর কান্না। কিন্তু সেই বাড়িতে তো কোনো নারীই থাকে না। এই মুহূর্তে আপনি বুঝবেন কিছু একটা এই ঘরে ঢুকেছে। কেউ নয়, বরং কিছু, যে বেঁচে নেই কিন্তু এখনো এখানেই আছে। হয়তো কোনো পুরনো ঘটনার ছায়া, হয়তো এই বাড়িরই কোনো অতৃপ্ত আত্মা। মনে পড়বে একটা পুরনো কথা, যে ঘরে আত্মা বন্দী থাকে সেখানে জল কখনো স্বাভাবিক থাকে না। কোনো না কোনোভাবে সেটা জানিয়ে দেয় নিজের উপস্থিতি। তখনই বুঝবেন এই ঘটনা শুধু ভয় নয়, এটা এক ধরনের বার্তা। হয়তো কেউ এখনো কিছু বলতে চায়, হয়তো কারোর মৃত্যু এখনো অসম্পূর্ণ থেকে গেছে। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের চ্যানেল কোনো ঘটনাকে সত্যি বলে দাবি করে না। এই গল্পগুলো কাল্পনিক ভিত্তিক, কিন্তু ভয় জন্মায় মানুষের নিজের বিশ্বাস, নিজের অভিজ্ঞতা থেকে। কারণ ভয় কখনো দেখা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক যেমন অনুভব করবেন আপনি আজকের গল্পে আত্মার আর্তনাদের এই পর্বে। তবে সাবধান, এই গল্প শোনার পর আপনি হয়তো আর একা বাথরুমে যেতে চাইবেন না। কারণ কে জানে, আপনার বাড়ির পুরনো বেসিনটা হয়তো আজ রাতেই টপ 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 শব্দ তুলবে। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কিন্তু একা থাকলে ভালো করে দরজা বন্ধ করে নিন। শেষে একটা কথা, আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও এমন কোনো উদ্ভুত বা ভয়ানক ঘটনা ঘটে থাকে, নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। হয়তো পরের গল্পটা হবে আপনার অভিজ্ঞতা নিয়েই। আর হ্যাঁ, প্রতিদিন রাত ৮টায় আমাদের স্পেশাল হরর এপিসোড, আর প্রতি রোববার দুপুর 12টায় থাকছে এক্সক্লুসিভ রিয়েল ইন্সপায়ার্ড আত্মার আর্তনাদ স্পেশাল এপিসোড। তাহলে প্রস্তুত হন আজকের ভয়, আজকের আতঙ্ক, আজকের আত্মার উপস্থিতি অনুভব করতে। কারণ এখন শুরু হতে যাচ্ছে বাড়ির পুরনো বেসিন থেকে রক্তের মতো তরল পড়ে, এপিসোড 86, আত্মার আর্তনাদ, @লেক অফিসিয়াল আর্তনাদ, যেখানে ভয় আপনার ঘরের জল পর্যন্ত ছুঁয়ে যাবে। শুভম মুখার্জির বয়স তখন 20 ছুঁই ছুঁই। বাবা মা দুজনেই ছিলেন কেন্দ্রীয় সরকারের চাকুরিজীবী। ফলে বদলির চাকরির সুবাদে সারা ভারত জুড়ে অনেক জায়গায় থাকতে হয়েছে তাদের। কিন্তু এবারের বদলি যেন একটু আলাদা ছিল। বাবার পোস্টিং পড়েছিল বিহারের এক প্রত্যন্ত অঞ্চলে, নাম আদিলপুর। শহর না গ্রাম, এই মাঝামাঝি জায়গা। পেছনে ইতিহাস আছে। অনেক বছর আগে ব্রিটিশ আমলে এখানেই ছিল এক নামজাদা জমিদারের বাড়ি, যার প্রাসাদ আজ জরাজীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে আদিলপুর ম্যানর নামে। আদিলপুরের সরকারি কোয়ার্টার না পেয়ে স্থানীয় প্রশাসন থেকে তাদের থাকার জন্য দেয়া হয় এক পুরনো বাংলো। জায়গাটা বড়, 3 রুমের দোতলা বাড়ি। বাড়িটা একসময় বিশিষ্ট কারিগরদের বসত ছিল। এখন সেটাই সরকার অধিগ্রহণ করে বিভিন্ন আধিকারিকদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করে।
প্রথম দিনেই শুভমের মনে কিছু একটা অস্বস্তি হতে থাকে। বাড়ির কাঠের দরজা খোলা মাত্র এক অদ্ভুত গন্ধ তার নাকে আসে, চামড়া পচা কিংবা পুরনো লোহা, রক্ত আর স্যাঁতস্যাঁতে মাটির এক বিভীষিকাময় মিশ্রণ। এই বাড়ি তো বেশ পুরনো দেখাচ্ছে মা, কেউ থাকতো? শুভম জিজ্ঞেস করল। তার মা হেসে বললেন, আরে ঠিকমতো ঝাড়পোছ করলেই সব ঠিক হয়ে যাবে, 1 মাসের জন্য তো মাত্র, তুমি ততদিন কলেজ থেকে অনলাইনে ক্লাসগুলো করো। বাড়ির বেসমেন্টে একটা ছোট রান্নাঘর ছিল, যার পাশে ছিল একটি মিনি বাথরুম। সেই বাথরুমে বেসিনটা ছিল চৌকো, গাঢ় ধূসর পাথরের তৈরি, চারপাশে ফাটল ধরেছে, তার মধ্যে অদ্ভুত সব বাদামি লাল ছোপ লেগে আছে। প্রথম রাতে শুভম ব্রাশ করতে গিয়ে লক্ষ্য করল বেসিনে পানি পড়ার সময় সেটা হালকা গাঢ় লাল হয়ে যাচ্ছে। সে ভেবেছিল বেসিনের নিচে কোনো মরচে পড়া পাইপ থেকে রং বেরোচ্ছে। বিষয়টা মা বাবাকে জানালে তারাও বলল, বাড়িটা পুরনো, পাইপলাইন ঠিকঠাক নয়, ও কিছু না। কিন্তু শুভমের মনে একটা খটকা থেকে যায়। অবশেষে সেই রাতেই শুভম ঘুমিয়েছিল তার নিজের ঘরে। জানালার কাছে ধোঁয়াটে ঠান্ডা, বাইরে পূর্ণিমার চাঁদের আলোয় ছায়ারা দুলছে গাছে গাছে। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল তার। ঠিক ভোর 3:17। কোনো শব্দ হয়নি, তবুও মনে হলো যেন কেউ কানে ফিসফিস করে বলছে, চোখ খোলো, শুরু হয়েছে। মাথাটা ভার লাগছিল। সে বিছানা থেকে উঠে বসল। চারপাশ একেবারে নিস্তব্ধ, শুধু একটু ঠান্ডা বাতাস আসছে বেসমেন্টের দিক থেকে। অথচ জানালা বন্ধ, দম বন্ধ করা ঘাম বুক ধুকপুক করছিল। দাঁড়িয়ে দরজার বাইরে বেরোতেই সে দেখতে পেল তাদের বাড়ির নিচতলার আলো নিভে আছে, কিন্তু বেসমেন্টের বাথরুমের দরজা অল্প একটু খোলা। তার নিচ থেকে রক্তের মতো লাল একরঙা আলো ঠিকরে আসছে। শুভম ধীরে ধীরে নিচে নামল। প্রথম 2 সপ্তাহে ওই বেসিনে রক্ত পড়া, ব্রাশে রক্তমাখা জেল, দেয়ালে অদ্ভুত শব্দ, এসব ছিল। কিন্তু এবার সব কিছু একেবারে ছাপিয়ে গেল। সে ধীরে ধীরে দরজাটা পুরো খুলল। ভিতরে ঢুকতেই শিউরে উঠল সে। বেসিন উপচে পড়ছে ঘন লাল তরল, মেঝে ভিজে গেছে। দেয়ালের আয়নায় কেউ যেন নখ দিয়ে আঁচড় কেটেছে, আর তাতে আবার সেই শব্দ, পুনরাবৃত্তি, ফের হবে। হঠাৎ পেছন থেকে শোনা গেল পানির ছিটে পড়ার শব্দ। সে ঘুরে তাকাল, কিন্তু কেউ নেই। কিন্তু আয়নায় দেখা গেল তার পিছনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। সে এক মহিলা, মাথা ঝুঁকে আছে, পরনে ছেঁড়া সাদা শাড়ি, পা উল্টো দিক ঘোরানো, আর গলা কাটা, শুধু লাল গর্ত। সে শুধু আয়নাতে দেখা যাচ্ছে, বাস্তবে নেই। শুভম পিছিয়ে এলো চিৎকার করে, কিন্তু গলা দিয়ে শব্দই বেরোল না। ভোরবেলা মা বাবা এসে দেখে শুভম ঘরেই নয়। বহু খোঁজার পর পায় তাকে নিচতলার বাথরুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে। মুখ শুকনো, চোখ খোলা, জিভ কাঁপছে। তার মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, আর বাবা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে, কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু ভয়ানক মানসিক শক। এই বয়সে সাধারণত এমন হয় না, এটা ট্রমা। 3 দিন চুপ থাকে শুভম। কেউ যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, সে শুধু ফিসফিস করে বলে সে ফিরে এসেছে। 3য় সপ্তাহে শুভম রাতে আবার দেখতে শুরু করে সেই ছায়া। কখনো আয়নায়, কখনো বেসিনের রক্তে প্রতিবিম্ব হয়ে ভেসে ওঠা মুখ, কখনো দরজার কাঁচে ছায়া। আর একদিন রাতে সে দেখে বেসিনের নিচে বসে আছে সেই মহিলা। নখ দিয়ে বেসিনের পাথর ঘষে যাচ্ছে, আর নিচু গলায় বলছে, আমি ফিরেছি।
এবার তুই। সে মহিলা এবার ধীরে ধীরে মুখ তুলে চেয়ে বলে, আমার মৃত্যু হয়েছিল এখানেই, এই বেসিনেই। আমার গলাকে কেটেছিল জানিস? শুভম একটুও নড়তে পারে না। সে মহিলা এবার বেসিন থেকে উঠে হাঁটু গেড়ে এগিয়ে আসে তার দিকে, আর বলেই ফেলে, তুই আমার পুনর্জন্ম, আমি তোর রক্তেই ফিরছি, তুই আমার মুখ। আচমকা ঝড় ওঠে, লাইট নিভে যায়, বেসিন ফিটে যায়, পুরো ঘর রক্তে ঢেকে যায়। শুভম জ্ঞান হারায়। হাসপাতালের বেডে চোখ খুলতেই চারপাশটা ঝাপসা। শুভম কিছুই বুঝতে পারছিল না। তার চারপাশে মা বাবা, ডাক্তারদের মুখ, অক্সিজেন মাস্ক আর অস্পষ্টভাবে ভেসে আসা কিছু কথাবার্তা। মানসিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। রাত হলেই বিভ্রম শুরু করে। মনে হচ্ছে সে কিছু দেখছে যেটা বাস্তব নয়। কিন্তু শুভম জানে সবটাই বাস্তব। সে জানে সে যা দেখছে তা কোনো রোগ নয়। এই ভয়, এই মুখ, এই রক্ত সবকিছু তার সঙ্গে ঘটে চলেছে প্রতিদিন, প্রতি রাত। ডিসচার্জের পর শুভম বাড়ি ফিরে আসে। কিন্তু এবার সে আর নিজের ঘরে নয়, বাবা মার ঘরে ঘুমায়। তার মুখে কথা কমে গেছে, খেতে চায় না, আয়না দেখে না, বাথরুমে একা যেতে ভয় পায়। একদিন সন্ধ্যায় যখন বাবা কাজে, মা রান্নাঘরে, শুভম ঘরে বসেছিল। হঠাৎ সে দেখতে পায় ঘরের আয়নার নিচে লালচে তরল গড়িয়ে পড়ছে, ঠিক যেন আয়নার ভেতর থেকে রক্ত ঝরছে। সে থমকে দাঁড়ায়। দেয়ালে তখন নতুন লেখা, আজ রাত। তাকে আবার ডাকে সেই কণ্ঠস্বর, মিহি, গভীর, ফিসফিসে। বেসিনে আয়, শেষবার। শুভম জানে সে যেতে পারবে না, কিন্তু তার পা নিজের ইচ্ছেতে চলে যাচ্ছে বেসমেন্টের দিকে। সিঁড়ির প্রতিটা ধাপে একটা অদ্ভুত আওয়াজ, টক টক টক, কি যেন পায়ের নখ দিয়ে কাঠের সিঁড়ি আছড়ে যাচ্ছে। বেসমেন্টের দরজাটা খোলা, বাতি জ্বলছে না। ভিতরে কেবল এক অদ্ভুত গন্ধ, পুরনো রক্ত, পচা জল আর ফুলের গন্ধ মেশানো। সে দরজার সামনে দাঁড়িয়ে। বেসিন থেকে রক্ত পড়ছে না, আজ পড়ছে চুল, লম্বা ভিজে কালো চুল মেঝেতে গড়িয়ে পড়ছে। শুভম ধীরে ধীরে ঘরের ভিতরে ঢোকে। হঠাৎ বেসিনের আয়নাটা সাদা হয়ে ঝাপসা হয়ে যায়। তার মধ্য থেকে দেখা যায় একটা ঘর, আর তাতে এক মহিলা বসে আছে বেসিনের সামনে। তার গলা থেকে রক্ত বেরোচ্ছে। সে আয়নার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ সেই মহিলা তাকায় শুভমের দিকে। শেষ হয়ে গেছে না? এখন তুই শুরু কর। আয়নার কাঁচ ভেঙে পড়ে। সেই মুহূর্তে শুভম দেখে তার চারপাশে আর কেউ নেই, বাড়ি অদৃশ্য। সে দাঁড়িয়ে এক ভিন্ন জগতে, চারপাশে শুধু আয়না, প্রতিটায় সেই মহিলার রক্তমাখা প্রতিবিম্ব। শুভম পেছন ঘরে, কিন্তু আয়নাতেও তার নিজের ছায়া নেই। তখনই পিছন থেকে একটা শীতল স্পর্শ, হালকা ঠান্ডা একটা হাত ছুঁয়ে যায় তার ঘাড়। সে ঘুরে তাকায়। সেই মহিলা এবার বাস্তবে সামনে দাঁড়িয়ে, গলা দিয়ে রক্ত গড়াচ্ছে, চোখ দুটো পুরো সাদা। সে মুখ খোলে, তুই আমায় ফিরিয়ে এনেছিস, তোর মধ্যেই আমার ঘর, এবার তোর মুখটাই আমার হবে। সেই মুহূর্তে শুভম চিৎকার করতে চায়, বাট নো ভয়েস, কণ্ঠরুদ্ধ। সে পড়ে যায় বেসিনের মেঝেতে। আর বেসিন থেকে তখন বেরিয়ে আসে অসংখ্য রক্তমাখা হাত, তার শরীর আঁকড়ে ধরে তাকে টেনে নিচ্ছে কোথাও, মেঝের নিচে। চারদিক অন্ধকার, শুধু একটা আওয়াজ, তুই তোর আয়নায় আর নিজেকে দেখবি না।
রাত ৩টে। শুভমের বাবা মা তখনও জেগে, পাগলের মতো ছুটে ছুটে ডাক্তার, পুরোহিত, তান্ত্রিক যার কাছে যা পেয়েছে দৌড়ে গেছে, কিন্তু কেউ কিছু বোঝাতে পারেনি। শুভম হঠাৎই নিখোঁজ। যে ঘরে তাকে রাখা হয়েছিল সেই দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাও বন্ধ, অথচ সে নেই। খাটে শুধু একটা জিনিস, বেসিনের আয়না। আয়নাটা আগে বেসমেন্টে ছিল, কে বা কি করে এটা এখানে আনলো কেউ জানে না। মা আয়নার দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। তখনই হঠাৎ দেখা যায় আয়নার ভিতর শুভম। সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ঘরে, আলো নেই, দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, মেঝেতে গড়িয়ে পড়া চুল। শুভম যেন চুপচাপ দাঁড়িয়ে, চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে আয়নার বাইরে, মানে তার মায়ের দিকে। মা ছুটে আসে, চিৎকার করে ওঠে, শুভম শুনতে পাচ্ছিস? আমি মা রে, আমি তোকে ফিরিয়ে আনব রে। কিন্তু শুভম হাসে, তার হাসি সেই মহিলার মতো, ঠোঁটের কোণে গা শিউরে ওঠা নির্মমতা। তখনই আয়নার ভেতর অন্য কিছু দেখা যায়, একটা অন্ধকার মুখ, একজোড়া সাদা চোখ, খোলা গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সেই মহিলা। মা চিৎকার করে পেছনে সরে যান। আয়নার ভিতর এবার শুভম আর নেই, শুধু মহিলা, শুধু রক্ত, আর একটা আওয়াজ, তোর ছেলে এখন আয়নার মানুষ, আমি তার রূপ নিয়েছি, সে এখন আমার মতো, তোদের জগতে তার আর কোনো জায়গা নেই। পরদিন সকালে বাড়ির লোকেরা পুলিশে খবর দেয়। পুলিশ আসে, তারা কিছুই খুঁজে পায় না, শুভমের কোনো চিহ্ন নেই, কেস ফাইল বন্ধ। কিন্তু এই বাড়ির পরের মানিকেরা বলে প্রতিদিন রাতে বেসমেন্টের বেসিন থেকে গরম গরম রক্তের গন্ধ আসে, আর আয়নার মধ্যে দেখা যায় একটা ছেলেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আয়নার বাইরে তাকিয়ে। কেউ চিৎকার করে ফেললেই সে মুখে হাসি ফুটিয়ে বলে, আমি ফিরে আসব যখন তোর বেসিন ভাঙবে। আর যেই সেই পুরনো বেসিন ভাঙে, ঘরের ভিতর শুরু হয় এক অন্য জীবন, এক অন্য জগতের চোরাস্রোত, যেখানে বাস্তব আর ভয় একাকার হয়ে যায়। সেই আয়না এখনো আছে, তুই সাহস থাকলে তাকাস। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।